খালি কলসি বাজে বেশি, ওবেদুল কাদেরকে রিজভী। এদিকে সরকার লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলছেন আমিনুল। জানাবো উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি। আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এদিকে আওয়ামী লীগের স্বজনদের নির্বাচনের উপর নিষেধাজ্ঞা, নেপথ্য নোয়াখালীর রাজনীতি। এবং সর্বশেষ জানাবো বজ্রপাতে প্রাণ গেল 4 জনের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালি কলসি বাজে বেশি, ওবেদুল কাদেরকে রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালি কলসি বাজে বেশি। আপনাদের আওয়ামী লীগ খালি কলসি, তাই আপনারা বাজছেন বেশি করে। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের খুব বকবক করছেন, বেশি কথা বলছেন, মনে হচ্ছে বিএনপির জন্য ওনার খুব মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে, ওবেদুল কাদেরের কান্নাও সেরকম। তিনি ওবেদুল কাদের মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত হতাশে বিদেশে চলে যাচ্ছে, তারা যে ভেতর থেকে ধ্বংসে গেছে, ভেঙে গেছে, এটা চাপা দেওয়ার জন্যই তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া, এ কারণে তাদের আওয়ামী লীগ জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খেলাপি, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু, যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক লুটপাট করে টাকাই বিদেশে পাচার করে, তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না। এই সরকারের সঙ্গে জনগণের সমর্থন নাই, জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি মারে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, সরকার আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেজন্য কেন্দ্র থেকে নিষেধ করেছে। তারপরে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছে এবং তারা বলেছেন, প্রধানমন্ত্রী তো 20 থেকে 25 জন আত্মীয় স্বজন আছে, তারা যদি ভোটে দাঁড়াতে পারেন তাহলে আমরা বাদ যাব কেন। সরকার লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলছেন আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার তার কতিপয় লোক দিয়ে বাংলাদেশের ব্যাংক লুটপাট করেছে। লুটপাট করা টাকা নিয়ে তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইতে সেকেন্ড হোম তৈরি করেছে। তিনি আরো বলেছেন, ব্যাংক লুটপাটের ফলে দেশের অর্থনীতিতে যে সংকটের মুখে পড়েছে, এর ভোগান্তি জনগণকে পোহাতে হবে। তারা যে টাকাটা দেশ থেকে বিদেশে পাচার করেছে, এই টাকার মালিক জনগণ, এর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে বোতলজাত খাবার, পানীয়, স্যালাইন বিতরণে ভাটারা থানার 40 নম্বর ওয়ার্ড ও শেরেবাংলা নগর থানার 28 নম্বর ওয়ার্ড বিএনপি পৃথকভাবে এই কর্মসূচি আয়োজন করে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাল, ডাল, লবণ, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত অবস্থায় পড়েছে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, দেশের দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের এতটাই মূল্যবৃদ্ধি হয়েছে যে মানুষের বেঁচে থাকার যে মাধ্যম, সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছে। 15 বছর ধরে এদেশের জনগণের উপর চেপে বসে আছে সরকার। দেশের গণতন্ত্রে ভোটের অধিকার হরণ করেছে তারা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই প্রত্যাশা হরণ করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না, কারণ তাদের ভয় জনগণ তাদের সঙ্গে নেই। এদেশের মানুষের উপর আওয়ামী লীগ সরকার যেভাবে দুঃশাসন, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তাতে এই আওয়ামী লীগ সরকার জানে এদেশের জনগণ তাদের ভোট দেবে না। উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির অভিযোগ, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ কেড়ে নিয়েছে, তাই এই নির্বাচনে তারা অংশ নেবে না। বিবৃতিতে বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচনে জনগণের তথা মেহনতি শ্রমজীবী সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ কেড়ে নিয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের নির্বাচনী জামানত বৃদ্ধি করা সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারের গণ দাবিগুলো সরকার অপেক্ষা করার জনগণের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ আরও সংকুচিত হয়েছে। নির্বাচনী ব্যবস্থা আরও ধ্বনিমুখী হয়ে পড়েছে। টাকার খেলা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ জনগণ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। আর এই অবস্থা বিদ্যমান অগণতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থাকে আরও পাকাপোক্ত করছে। এতে আরো বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচন জনগোষ্ঠী, গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র। এতে আরো বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচন গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র, অপরাধী, সন্ত্রাসী, দুর্বৃত্ত ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির ক্ষমতা দখলের পথ আরো প্রশস্ত করবে। তৃণমূলের টাকার খেলা, গোষ্ঠীতন্ত্র, অপরাধ, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, মৌলবাদ, সাম্প্রদায়িকতা আরো ছড়িয়ে পড়বে। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এই ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবে না।
আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। 26 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু এভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। তবে প্রকৃতির বৈরী আচরণের কারণে আপাতত পিছু হটছে বিএনপি। চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে দলটি। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের কর্মসূচি নিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর মধ্য দিয়ে আবার সরকার পতন আন্দোলন শুরু করার পরিকল্পনা ছিল দলটি। 7 জানুয়ারি নির্বাচনের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণার অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়। দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান তাপদাহ কমে গেলে পরিস্থিতি বিবেচনা করে স্থগিত হওয়ার সমাবেশ কর্মসূচি করবে বিএনপি। একই সঙ্গে চলমান বিভিন্ন সংকট, বিশেষ করে লোডশেডিং ইস্যুতে আন্দোলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। ইতিমধ্যে জাতীয় নির্বাচন বর্জনের মতো উপজেলা নির্বাচন বর্জন করে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। এভাবে ধীরে ধীরে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে দলটি। তবে অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে স্বাগত জানানো হলেও এবার তা কঠোর হস্তে দমন করা হবে বলে ধারণা করেছেন কেউ কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে লোডশেডিং, দ্রব্যমূল্যের বিদ্যুতের দাম ইত্যাদি ইস্যুতে আন্দোলন স্বাগত জানিয়েছিল সরকার, তবে এবার সরকার হয়তো কঠোর অবস্থান গ্রহণ করবে এমন ধারণা করাও কারো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড সফর পরবর্তী গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এই ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, 2023 সালের 28 অক্টোবর আমি পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম, অথচ ধৈর্য ধরতে গিয়ে তাদেরই মার খেতে হয়েছে, তাদের হাসপাতালে আক্রমণ করা হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে। তো আমার মনে হয় আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা চাইলেই গ্রহণ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে দেশের বাইরে বসেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, নির্দেশ দিয়ে যাচ্ছে। যারা আন্দোলন করে করুক, তাদের আমরা বাধা দিচ্ছি না। এখন আন্দোলন দমাতে আমেরিকান স্টাইল ফলো করা যেতে পারে। আমেরিকান পুলিশ যেভাবে আন্দোলন ও আন্দোলনকারীদের দমন করে, আমার মনে হয় আমাদের দেশের পুলিশ তা অনুসরণ করতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা সেটাও একটি বড় প্রশ্ন। এখন দেখার বিষয় বিরোধী দলগুলো সেরকম আন্দোলন গড়ে তুলতে পারে কিনা, আর আন্দোলন গড়ে তুলতে পারলে সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি হয়। আওয়ামী লীগের স্বজনদ নির্বাচনের উপর নিষেধাজ্ঞা, নেপথ্য নোয়াখালীর রাজনীতি। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনগুলোতে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না মর্মে একটি নির্দেশনা জারি করেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নির্দেশনাটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হিসেবে ঘোষণা করেছিলেন এবং যে সমস্ত মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু হাতে গোনা দু একজন ছাড়া অধিকাংশই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই নির্দেশনা শোনেননি। এরপর গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আত্মীয় স্বজনের বিষয়টি ব্যাখ্যা দেন এবং এ ব্যাপারে তার অবস্থান তিনি জানিয়ে দেন। প্রধানমন্ত্রীর ব্যাখ্যার দেখা যায় যে আত্মীয় স্বজন বলতে তিনি মন্ত্রী এমপিদের স্ত্রী, পুত্র, কন্যাদের কথাই বুঝিয়েছেন এবং তারা যেন একই পরিবার থেকে সবগুলো জায়গায় প্রার্থী না হন সেরকম একটি বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন। এটি একটি সতর্ক বার্তার মতো, কোনো নিষেধাজ্ঞা নয়। কিন্তু প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন ইস্যুটিকে জমিয়ে তুলেছিলেন এবং এই নিয়ে তিনি কঠোর অবস্থান ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলেছে যে এর পেছনে নোয়াখালীর রাজনীতি কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। ওবায়দুল কাদেরকে এই আত্মীয় স্বজনরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এ বিষয়ে অত্যন্ত সরব এবং সক্রিয় দেখা গেছে। এটি নেপথ্যের কারণ জাতীয় রাজনীতির চেয়ে নোয়াখালীর রাজনীতি বেশি বলেই বিভিন্ন মহলের ধারণা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় নেতা এবং আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নোয়াখালীর রাজনীতিতে তিনি অনেকটাই কোণঠাসা। নোয়াখালীর রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একরামুল করিম চৌধুরী তার ছেলেকে এবার নির্বাচনে প্রার্থী করেছিলেন। তার ছেলে যদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে একরামুল করিম চৌধুরী পরিবারের আধিপত্য প্রতিষ্ঠা হবে নোয়াখালীতে। এরকম একটি সংখ্যা থেকে ওবায়দুল কাদের চাননি যে একরামুল করিম চৌধুরীর পুত্র উপজেলা নির্বাচনে প্রার্থী হোক। তার প্রার্থিতা ঠেকানোর জন্যই কি আত্মীয় স্বজনদেরকে নির্বাচনে প্রার্থী না করার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্যোগী হয়েছিলেন? অনেকেই এখন এই প্রশ্নটা করেছেন। তবে আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন বিষয়টি তেমন নয়। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এলাকার আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন এবং বিভিন্ন স্থানে মাইন্ড ম্যানদেরকে প্রার্থী করেছেন। আবার কোথাও কোথাও আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের নিজেদের আত্মীয় স্বজনকে প্রার্থী করে এলাকা নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। এর বিরোধিতার জন্যই আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান নেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ
নোয়াখালীর রাজনীতির জটিল সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় যে একরামুল করিম চৌধুরী প্রার্থী হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং তার আরেকজন নিকটতম আত্মীয় উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। যদিও তার ভাইয়ের মনোনয়ন ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, কিন্তু নোয়াখালীর রাজনীতিতে ওবায়দুল কাদের এবং একরামুল করিম চৌধুরীর বিরোধ নতুন নয়। এর আগে 2001 সালে এই বিরোধ প্রকাশ্য ছিল এবং সেই সময় একরামুল করিম বিরোধিতার কারণে 2001 নির্বাচনে ওবায়দুল কাদের প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে পরিচিত হন। এখন ওবায়দুল কাদেরের জন্য একরামুল করিম একটা বড় ফ্যাক্টর। তাহলে কি একরামুল করিমের নোয়াখালীতে আধিপত্য ঠেকানোর জন্য আত্মীয়-স্বজনদেরকে নির্বাচনে দাঁড়ানো যাবে না এমন একটা কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছিল? অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় কোনো ব্যক্তিকে ঠেকানোর জন্য নয়, এটি আওয়ামী লীগের একটি নৈতিক এবং নীতিগত অবস্থান। বজ্রপাতে প্রাণ গেল 4 জনের। 3 জেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার 6 মে সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শরীয়তপুরের 2 উপজেলার 2 জন, সিলেটের কানাইঘাটে 1 জন ও নেত্রকোনার আটপাড়ার 1 জনের মৃত্যু হয়। মৃতরা হলেন জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়ন বেড়াচাক্কি গ্রামের নেসার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মায়ের খোঁজ করতে গিয়েছিলেন আমেনা বেগম। ফসলি মাঠের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মাকে খুঁজছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মারা যান আমেনা বেগম। স্থানীয় জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে হয়েছিল আমেনা বেগমের। তার 2 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শরীফুল আলম ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এসে প্রতিবেদন দিলে বিস্তারিত বলা যাবে। সিলেটের কানাইঘাটে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মাহতাব উদ্দিন মাতাই নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দিঘির পাড় 3 নম্বর পূর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার। তিনি বলেন, সোমবার বেলা 11:30টার দিকে মাহতাব উদ্দিন সুরমা নদী পরবর্তী মাঠে গরু চড়াতে যান। এই সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।